দর্শক, সিটি কর্পোরেশন নির্বাচন 2015 উপলক্ষে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ভোটের সময় থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তুষার আব্দুল। আজ ভোটের সময় আমার সঙ্গে যোগ দিয়েছেন রাজুকের সাবেক প্রধান প্রকৌশলী ইমদাদুল ইসলাম এবং অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদ। আমি নাজনীন আপাকে দিয়ে শুরু করি যে নাগরিকদের সঙ্গে সিটি কর্পোরেশনের সম্পর্ক কি শুধু কর দেয়া নেওয়ার মধ্যে কিনা, হোল্ডিং ট্যাক্স এর মধ্যে কিনা, আর কোনো সম্পর্ক আপনি খুঁজে পান কিনা? আপনি যখন প্রশ্নটা করলেন তখন আমার নিজের মনের মধ্যে আসলে প্রশ্ন দাঁড়ালো যে আমি উত্তর জানি কিনা। আসলে উত্তরটা জানি না, এই জন্য যে সিটি কর্পোরেশনের কাছে আমি কি চাইবো নাগরিক হিসেবে, সিটি কর্পোরেশন আমার জন্য কতটুকু করবে না করলে আমি যে তাকে প্রশ্ন করব, আমার নিজের কাছে ধারণাটি স্পষ্ট নয় এবং আমি শিওর যে অনেক নাগরিকের কাছে স্পষ্ট নয় যে আসলে সিটি কর্পোরেশন আমাদের জন্য কতটুকু করা উচিত। ট্যাক্স দেওয়া নেওয়ার বিষয়টি আছে যে আমি কর দিচ্ছি, কিন্তু আমরা কিন্তু সবাই আসলে কর দিচ্ছিও না, আমরা জানিও না অনেকে যে সিটি কর্পোরেশনকে আবার দিচ্ছে সেটাও জানি না ট্যাক্স দেওয়া উচিত এবং কোন ভাবে দিচ্ছি সেটাও আমরা অনেক সময় বুঝি না। আমরা একটা হোল্ডিং ট্যাক্স দিচ্ছি, কি নিয়মে দিব সেটাও ক্লিয়ার না। অনেক সময় হচ্ছে একটা বাড়িতে অনেকগুলো অ্যাপার্টমেন্ট, কিন্তু বাড়িওয়ালা হয়তো একাই হোল্ডিং ট্যাক্স একটা নামে দিচ্ছেন সবাই মিলে শেয়ার করে। সো আমার কাছে মনে হয় যে সিটি কর্পোরেশনের এই ইলেকশনকে ঘিরে একটা সময় এসেছে যে আমাদের নিজের মধ্যে প্রশ্ন করা যে আসলে এই মেয়র ইলেকশনটা দুটো বা তিনটা রাজনৈতিক দলের ইলেকশন নয়, বা একজন ইলেক্টেড হয়ে গেলেন, মেয়র হলেন, সেটা যেন কোনো একটা রাজনৈতিক দলের বিজয়, সেটা নয়। সিটি কর্পোরেশন আসলে নাগরিকদের জন্য, এবং নাগরিক হিসেবে সিটি কর্পোরেশনের কাছে আমার কি পাওনা দেনা সেই বিষয়টা এখন স্পষ্ট হওয়া দরকার। এবং সেক্ষেত্রে আমি অন্তত মনে করি যে এটা শুধু ট্যাক্স দেনা পাওনা না, এই ট্যাক্সের টাকা নিয়ে সিটি কর্পোরেশন আমাকে কি সার্ভিস দেবে সেটি আমরা জানতে চাই। এবং সেটি আমাদের কাছে খুব স্পষ্ট নয়। সেটিকে কেবল ফুটপাত পরিষ্কার রাখা, সেটিকে কেবল জন্ম মৃত্যু নিবন্ধ করা, সেটিকে কেবল ময়লা পরিষ্কার রাখা, নাকি তার চেয়ে আরো বেশি কিছু। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় সিটি কর্পোরেশন আর নাগরিকদের সম্পর্কের মধ্যে এখনো অস্পষ্টতা এবং একটা ধোঁয়াশা ভাব আছে। সিটি কর্পোরেশনের কথা বলা বলছে, পাশাপাশি নগরের বা মানে নগর উন্নয়ন বা রাজধানী উন্নয়নের অনেক কর্তৃপক্ষ আছে, সেবা দেওয়ার অনেক কর্তৃপক্ষ আছে, সেবা সংস্থা। তার মধ্যে এমদাদ ভাই তো একটি সেবা সংস্থার সঙ্গে কাজ করে এসেছে। এই সম্পর্কের কথা বলে সিটি কর্পোরেশনের সঙ্গে আমাদের এই সেবা সংস্থাগুলোর সঙ্গে কি আসলে নাগরিকদের কোনো সম্পর্ক তৈরি হয়েছে কখনো? বা আপনার অতীত অভিজ্ঞতা থেকে, সদ্য অতীত হওয়া অভিজ্ঞতা থেকে কি মনে করেন, আপনারা তৈরি করেছেন কখনো, চেষ্টা করেছেন? ধন্যবাদ তো সবাই। আসলে প্রতিটা নগরের মধ্যে, বিশেষত আমাদের মতো যেগুলো দেশ আছে, সেগুলো আপনি যদি কম্পেয়ার করেন, যদি সেই যেগুলো ওয়েস্টার্ন কান্ট্রি অথবা ডেভেলপ কান্ট্রি, ওখানে কিন্তু একটা সেট ফোর্থ বিষয় আছে। প্রতিটা সিটি কর্পোরেশন বলে, সিটি কাউন্সিল বলেন বা ডেভেলপমেন্ট অথরিটি বলেন বা আদার যেগুলো রিলেটেড অর্গানাইজেশন আছে, প্রত্যেকটা অফিসের মধ্যেই প্রথমে প্রবেশ করার সময় একটা ইয়ে থাকে, ইনফরমেশন সেন্টার থাকে, যেখানে আপনি প্রবেশ করলে দেখতে পারেন এই সংস্থার কাজটা কি এবং জনগণ ওনার কাছ থেকে কী পেতে পারে। হয়তো ওর অনেকগুলো কাজ আছে, সবগুলো জনগণ সম্পৃক্ত না। যেটা আনফর্চুনেটলি ঢাকার মধ্যে, সেটা রাজুক বলেন, সিটি কর্পোরেশন বলেন, যত সেবা সংস্থা কোনো সংস্থার মধ্যে পরিষ্কার উল্লেখ করা নাই। এখন মানুষকে এটা খুঁজে খুঁজে বের করতে হয়। মানুষ কি জন্য কী করে বাইর করে? হয়তো মনে করে ঢাকা শহরে একটা বাড়ি হলে রাজুকের কাছে যেতে হবে প্ল্যান পাস করার জন্য, কিন্তু আপনারা জানেন যে প্ল্যান পাস করতে গেলে মানুষের এটা বিভিন্ন ধরনের ভোগান্তি। ঠিক এক্স্যাক্টলি সিটি কর্পোরেশনের তার ম্যান্ডেটেড রেসপন্সিবিলিটি হচ্ছে সিটিটাকে পরিষ্কার রাখা, একটা বসবাস উপযোগী এনভায়রনমেন্ট রাখা। কিন্তু দেখা যাচ্ছে কি, আপনি কোনো জায়গার ভিতরে সিটি কর্পোরেশন তার নিজের যে কাজ থেকে সরে গিয়ে সে অন্য কাজে চলে গেছে। সে এখন ফ্লাইওভার বানাচ্ছে, সে এখন অনেক জায়গার ভিতরে রাস্তা বানাচ্ছে, অনেক জায়গার মধ্যে অ্যাপার্টমেন্ট বানাচ্ছে। এটা তার কাজ না। অনেক জায়গার মধ্যে সেই আরো একটা বড় হয়ে গেছে দোকানপাট করা। আপনি যদি এটা তো সকল সেবা সংস্থার না, এই যে ডিভিশন, আমি আপনাকে সেটা বলছি, সবগুলো সংস্থা, সবগুলো সংস্থা তার মূল লক্ষ্য থেকে ডেভিয়েশন হয়ে যাওয়ার কারণে, যার কারণে নাজনীন ম্যাডাম বলছে এই সংস্থার কাজ কি, আমি কি পাবো সেটা স্পষ্ট করে বলতে পারছে না। সিটি কর্পোরেশনের কাছে কি ফ্লাইওভারের জন্য সাপোর্ট চেতে যাব, নাকি আমি তার এই যে ট্যাক্সের সহায়তা চেতে যাব? কারণ ট্যাক্স তো মানুষকে, যখন আমি সার্ভিস পাবো তখন উদ্বুদ্ধ হয়ে অটোমেটিক ট্যাক্স দেবো। এখন আমরা ট্যাক্স দিতেও যদি মনে করেন যে তার কাছে ট্যাক্স দিতে যায়, সেটা একটা আতঙ্কের বিষয়। কারণ আপনি কোনো সিটি কর্পোরেশন অফিসে যদি যখন ট্যাক্স দিতে যান, দেখে যে আপনাকে বিভিন্নভাবে ডাকা হচ্ছে, এদিকে আসেন ওদিকে আসেন, দ্যাট ইজ আপনাকে পিসফুলি আপনি ট্যাক্সটা দিতে পারবেন না। আপনাকে অন্যরকম কিছু বিষয়পত্র শুনতে হয়, অথবা অন্য কিছু, যার দরুন আপনি এটা ডিসকারেজ হয়ে যান। যেভাবে আমি বলছি প্রত্যেকটা সংস্থাতে, এজন্য উচিত প্রত্যেকটা সংস্থার মধ্যে একটা হলো, আমাদের তো ইন জেনারেল আপনাকে বলছি, আমাদের মধ্যে সমন্বয় নাই। আমাদের মধ্যে কার কি ডিউটি এটা প্রপারলি মেনশন করা নাই। এগুলো বিভিন্ন সময় বিভিন্ন ইলেকশন আসলে সবাই বলে,
কিন্তু আবার ইলেকশন হয়ে গেলে আমরা ভুলে যাই, ভোটের পর দিন থেকে আর মনে থাকে না। আবার ভুলে যায়। তা এবার একটা আমি কিন্তু আশাবাদী যে মানুষজন এখন ওয়েল এডুকেটেড। এট লিস্ট আগে আমাদের যে ঢাকার মধ্যে যেগুলো আমি মনে করি যে পরিমাণ মানুষ শিক্ষিত, মানুষ যে পরিমাণ তাদের ইয়ে সম্বন্ধে অ্যাওয়ার, তারা কিন্তু আবার মনে হয় অনেকটা বক্ত সামনে যারা আসবে তাদের থেকে অনেকটা হিসাব করে নেবে যে ভোট চেতে যখন আসবে তাদেরকে বলবে আমি কি পাবো না পাবো, যেটা আগে হয়তো মানুষজন বলার সাহস পেত না। সেজন্য আমি কিছুটা আশাবাদী মানুষজন অ্যাওয়ার। আপনি আশাবাদী রাজনীতি। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমাদের যে ভোটার করার যে পদ্ধতিটা, আমি ভোটার হচ্ছি, আমি ঢাকায় থাকছি, আমি ঢাকায় আছি, কিন্তু আমরা ভোট দিচ্ছি যে আমাদের গ্রামের বাড়িতে। সেই জন্য কিন্তু একটা যে সিটি কর্পোরেশনের যে মেয়র বা কাউন্সিলর, তার কাছে আমার চাওয়ারও তো অধিকারটাও তৈরি হয় না। আমি ভাবি যে আমার যে এলাকায় যে সংসদ সদস্য আছেন তার কাছে আমি চাচ্ছি। এইখানেও একটা অস্পষ্টতা, কারণ আমার গ্রামের বাড়ি এক জায়গায়, ধরেন আমি সেখানকার ভোটার, কিন্তু থাকছি আমি বছরের বেশিরভাগ সময় ঢাকাতে। হ্যাঁ, কাজ করছেন ঢাকায়। এবং আমার এভরিডে লাইফে আমার যদি এলাকার ফুটপাতটা অপরিষ্কার থাকে, কি প্রতিদিন যে ময়লা যেখানে আমরা ফেলছি সেটা যদি পরিষ্কার না হয়, সেটার ভুক্তভোগী কিন্তু আমি। এবং সেই ময়লাটার পাশ দিয়ে যাওয়ার সময় আমি কিন্তু বিরক্ত হয়ে সিটি কর্পোরেশনকে গাল দিচ্ছি। কিন্তু আমি আরেক জায়গার বাসিন্দা হই, এভরিডে আমি কিন্তু তাহলে গাল দিচ্ছি মানে কি, তাহলে আমার এক্সপেকটেশনটা কিন্তু এই সিটি কর্পোরেশনের কাছে। এখন সিটি কর্পোরেশনের দিক থেকে হচ্ছে, আমরা একটু আগে কথা বলছিলাম এই রেকর্ডিং এর আগে, যে আমাদের এখানে ঢাকা সিটি কর্পোরেশনের আওতায় 1.5 কোটির মতো জনগণের সেবা নিচ্ছে, কিন্তু এই 1.5 কোটি জনগণ কিন্তু সবাই এই সিটি কর্পোরেশনের ভোটার না, সিটি কর্পোরেশনের স্থায়ী বাসিন্দা নন। দুইটা অংশ মিলায় স্থায়ী ভোটারের সংখ্যা হচ্ছে 44 লক্ষের মতো। তাহলে 44 লক্ষ ভোটার আর তাদের ডিপেন্ডেন্টও যদি ধরে যতটা হয়, তার থেকেও দেখা যাবে আরো 50 লাখ লোককে আমরা কিন্তু এক্সট্রা সেবা দিচ্ছি এই সিটি কর্পোরেশন আওতায়। কাজে এই সিটি কর্পোরেশনের কিন্তু এই চিন্তাটা থাকতে হবে যে আমি কার কাছ থেকে ট্যাক্স নিব, কে আমার ট্যাক্স পেয়ার। মানিকগঞ্জের যে লোকটা ঢাকায় এসে স্থায়ী থাকছে, সে যে বাসাটায় থাকছে, তার ওনার কি আমাকে ট্যাক্স দেয় কিনা, বা এই ভাড়া বাসায় থাকছে বা মানিকগঞ্জ থেকে এসে ঢাকায় থাকছে, তার কাছ থেকে আমি কোনোভাবে সেবার জন্য অর্থ আদায় করব কিনা, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। বা সিটি কর্পোরেশনে বা আমার নগরীতে যে আছে তার থাকা মাত্রই তার একটা আমাকে ভোট দেওয়ার অধিকার থাকতে হবে, অথবা ভোট দেওয়ার অধিকার, বা এটা ইনডিরেক্টলি হতে পারে, কারণ সিটি কর্পোরেশনের ইলেকশনটা কিন্তু আলাদা করেই হচ্ছে। সুতরাং একটা সময় ধরে যে একটা হিসাব করা যেতে পারে যে কত সময় ধরে একজন থাকছে, সে কি স্থায়ী চাকরি করে কি না করে, এই ধরনের বিবেচনা করে আমি মনে করি যে ট্যাক্স পেয়ারের সংখ্যাও বাড়ানো যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, উনি যেটা একটু আগে বলছিলেন যে এখন মানুষ কিন্তু অনেক সচেতনতার আরেকটা জায়গা হচ্ছে, এখন আমরা যে ডিজিটাল বাংলাদেশ বলি, সেটার যে উন্মেষ ঘটেছে বা বিস্তার ঘটেছে, আমার মনে হয় আমরা যে কথাগুলো আলোচনা করছি এটার অনেক কিছুরই সমাধান হয়ে যাবে যদি আমাদের খুব ভালো একটা ডেটাবেস থাকে, খুব ভালো ওয়েব বেসড ইনফরমেশন থাকে সিটি কর্পোরেশন থেকে, যে আমার কি আমি চাইতে পারি, নাগরিকের কি অবস্থান, কোন কোন জায়গায় কি কি পদক্ষেপ তারা নিতে চাচ্ছে, এবং সেখানে যদি ডাইরেক্টলি আমার মতামত দেওয়ার একটি জায়গা থাকে, যেখানে আমাকে ট্রাভেল করে সিটি কর্পোরেশনের অফিসে যেতে হবে না, আমি আমার জায়গায় বসে এলাকার সমস্যাটা তাদেরকে তাদের ওয়েবসাইটের মাধ্যমে জানাতে পারবো। আমি শুটেই করবো এমন থেকে, দেখুন আপনি নগর উন্নয়নের সঙ্গে জড়িত ছিলেন, সেক্ষেত্রে আমরা ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের অংশের কথা যদি বলি, সেই জায়গার উন্নয়নটা আসলে কিভাবে হয়েছে, কিভাবে দেখছেন, এবং সেক্ষেত্রে সিটি কর্পোরেশনের আসলে করণীয় কতটুকু ছিল বা আছে। উত্তরে যে উন্নয়নের যে ধারাবাহিকতা বা নগরায়ন যেটা হয়েছে, সেই জায়গাতে আপনি তো একটা দীর্ঘ সময় এটার সাথে সম্পৃক্তই ছিলেন, সেই জায়গায় সিটি কর্পোরেশনের সঙ্গে কথা বলে তাদেরও মতামত নিয়ে উন্নয়নগুলো হয়েছে কিনা, নাগরিক সুবিধা কতটুকু সে দিতে পারবে কি পারবে না। তুষার ভাই, আপনি জানেন যে ঢাকা মহানগরীতে অ্যাকর্ডিং টু আপনার ল অনুসারে আর কি, যেটা টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, যেটা ঢাকা সিটির ফান্ডামেন্টাল অ্যাক্ট 1953-তে করেছে, সে আইন অনুসারে ঢাকা শহরে যে কোনো কিছু করতে গেলে সেটা ওই রাজুক বা একটা কনসার্ন এজেন্সির অ্যাপ্রুভাল ঠিক না, তাদের ইনফর্ম করা দরকার যে আমরা অবহিত করা, বা ইভেন অবহিত করলে এটা এক ধরনের অ্যাপ্রুভাল হয়ে যায়। অনেকে প্রশ্ন তুলে এটা অ্যাপ্রুভাল লাগবে কিনা, আমি অ্যাপ্রুভাল বলি না, ইনফর্ম করলে সেটা এক জায়গার মধ্যে, একটু আগে ম্যাডাম যেটা বললো, তাহলে রাজুকে সে ডাটা বেসে রইলো, ওখানে সিটি কর্পোরেশন অথবা অমুক এই প্রজেক্টটা করছে। কিন্তু আনফর্চুনেটলি সেটা কেউ করে না। আগে আপনি মনে করেন ঢাকা পৌরসভা ছিল, ঢাকা পৌরসভাকে আমি প্রসঙ্গ করে আপনাকে বলছি যে বিভিন্ন সময়ে স্বাধীনতার পরে প্রথম আগে ডিএটি যখন হলো, ডিএটি ছিল তো সেই একটা পূর্ব পাকিস্তানের প্রাদেশিক রাজধানী হিসেবে। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু একটা অ্যাটেম্প নিয়েছিল 74-এ, যে ঢাকা মেট্রোপলিটন অথরিটি করার জন্য, যেটার মধ্যে উনি চাইছিল তখন কিন্তু পৌরসভা
এই ডিআইটি অথবা এগুলোকে একটা আমব্রেলা এনে তার মধ্যে একটা উন্নয়ন করার জন্য। তো উনি 74-এ অর্ডিন্যান্সটা জারি করলো, 75-এ ওনার মৃত্যুর পরে আইনটাও মৃত্যু হয়ে গেছে। তো সাবসিকুয়েন্টলি এটা বিভিন্ন সময় যেগুলো আরবান স্টাডি হয়েছে, আপনি একটা জানেন যে ডিএমআই ইউডিপি এর একটা স্ট্র্যাটেজিক স্টাডি হয়েছিল 1978 থেকে 81 পর্যন্ত। এটার মধ্যে বলেছিল ঢাকার মধ্যে একটা সুন্দর যে অসমন্বয়তা আছে এবং এটা এই ডেভেলপমেন্ট এবং প্ল্যানিং এর মধ্যে, সেটার জন্য ওরা আবার প্রস্তাব করেছিল যে এটাকে দুইটা ভাগ করে করা হোক। দুইটা ভাগ, সিটি ভাগ না, একটা প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট কন্ট্রোল, একটা ডেভেলপমেন্ট। এখানে সবগুলো বডি যেগুলো তারা তাদের মতো যারা ডেভেলপমেন্ট করে ডেভেলপমেন্ট উইংয়ে থাকবে, আর যারা প্ল্যানিং এল থাকবে। কিন্তু আমরা সেটাও ফলো করি নাই। এরপরে আসে ডিআইটির মধ্যে যে একটা ছিল আগে, ট্রান্সপারেন্সি ছিল, যে একটা বোর্ড অফ ট্রাস্টি যারা বিভিন্ন ডিসিপ্লিন ছিল, এখানে আপনার টিচার ছিল, ইকোনমিক্স ছিল, জাজ ছিল, একটা আলোচনা করে সিদ্ধান্ত কোনো একটা প্রজেক্ট নিয়ে। এরপর রাজু হয়ে যাওয়ার পরে সেটার মধ্যে আর কোনো রকম সেরকম জনসম্পৃক্ততা রইল না। আমি বলতে চাচ্ছি এরপরে সিটি কর্পোরেশন আর আলাদা তার কর্পোরেশন করলো। একটা কর্পোরেশন সেই যে তার মধ্যে আবার কি পাওয়ার দিল যে সে নিজে প্ল্যান করতে পারবে কর্পোরেশনকে। তাহলে প্ল্যানে সে একবার প্ল্যান করছে, রাজুগুলো আইনে দেওয়া, কিন্তু হঠাৎ করে সিটি কর্পোরেশন আইনের মধ্যে সে প্ল্যান করতে হবে। এখন দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় সিটি কর্পোরেশন তারা ওই প্ল্যানের আওতায় করে করে তারা, যেমন একসময় মিরপুর পৌরসভা আমরা যেখানে আছি, গুলশান পৌরসভা, তারা আপনার 80-র দশকে নিজেরাই প্ল্যান পাস শুরু করলো, বলে আমাদের তো এম্পাওয়ার দেওয়া আছে। এই যে একটা গন্ডগোল, এগুলো অসমন্বয়তা, সেটা কিন্তু এখনো বিভিন্ন পৌরসভা, যেমন আপনি নারায়ণগঞ্জ পৌরসভা, সাভার পৌরসভা, গাজীপুর, ওরা কিন্তু পালন করছে, ওরা কিন্তু প্ল্যান পাস করে। আপনি এই যে একটা বিষয়টা রানা প্লাজার দুর্ঘটনার পর আলোচিত হয়েছিল। এখন ঢাকা যদিও মিরপুর পৌরসভা, গুলশান পৌরসভা এখন নাই, তারা যদিও করছে না, এখন এই যে উন্নয়ন কাজগুলো যে হচ্ছে তারা তাদের প্ল্যান মোতাবেক, তারা কিন্তু রাজুকে যে একটা মেন বা ডিএটিতে একটা মেন যে সেল ছিল যেখানে জমা দেওয়ার, তাহলে ডিএটিও জানে না। যে কারণে আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে চাই, মানে সম্প্রতি আমাদের সমসাময়িকের মধ্যে এই যে যাত্রাবাড়িতে একটা ফ্লাইওভার হওয়ার জন্য, সেটা একটা ইন্টিগ্রেটেড ফ্লাইওভার হওয়ার কথা ছিল। যে ইন্টিগ্রেটেড ফ্লাইওভার মিনস কি হচ্ছে, ওই যাত্রাবাড়ির ওই পয়েন্ট দিয়ে আপনি পাতাল রেল বলেন বা মেট্রো রেল বলেন বা স্কাই রেল বলেন বা এলিভেটেড বলেন, সবগুলোই একটা লাইন দিয়ে যাওয়ার কথা। আপনি দেখেছেন যে যেগুলো উন্নত দেশে, আপনি ম্যাডাম আপনি ইংল্যান্ডে ছিলেন, বার্মিংহামে একটা পয়েন্টে জায়গা দিয়ে ওখানে সমস্ত বার্মিংহামের লাইনগুলো 8-10 লেয়ারে ক্রস করে গেছে। তো এখানে কথা ছিল এরকম একটা সুন্দর পয়েন্টের মধ্যে সবগুলো প্ল্যান হবে, কিন্তু সিটি কর্পোরেশন হঠাৎ করে তাদের যেটা ম্যান্ডেটেড ডিউটি না, তারা চলে আসলো ফ্লাইওভার প্রজেক্ট নিয়ে। ফ্লাইওভার করতে গিয়ে তারা নিজেই, এর মধ্যে কিন্তু স্টাডি হচ্ছে, এসটিপি আছে, রাজুকের মাস্টার প্ল্যান আছে, আরও বিভিন্ন রকম প্ল্যান আছে, সমস্ত জিনিসকে ধ্বংস করে হচ্ছে না। তা আপনি, এটা তো হলো আপনার দক্ষিণ সিটি কর্পোরেশনের কথা বলছি। এখন আমরা নিজে ফ্র্যাঙ্কলি স্পিকিং জানেন, হঠাৎ করে সিটি কর্পোরেশনকে ডিভাইড করার কারণটা আমি অস্পষ্ট, যাক, কিন্তু সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন, তাদের কোনো এখন অফিস নাই, তাদের কোনো লজিস্টিক নাই, কারণ যেগুলো ছিল প্রায়গুলো আপনার ইনহেরেন্ট করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন মূল অফিস হিসেবে। ওরা যে গুলশানে যে একটা অফিস আছে, একটা ফ্লোটিং অফিসের মতো, মেয়রের বাসভবনে বসে অফিস করে। এই উত্তর সিটি কর্পোরেশনের কোনো বাজেট নাই। আমি থাকি বনানী এলাকায় থাকি, বা আমরা যে মিরপুর, বনানী, ধানমন্ডি, উত্তর ধানমন্ডি না, এইসব এলাকার ভিতরে মানুষজন যদি এখনো পর্যন্ত ওই এলাকার সিটি কর্পোরেশন ডিভাইড হওয়ার পরে উত্তরের মধ্যে যে ওদের কাজ কি, জনগণের কাজ কি, কেউ সবার মধ্যে অস্পষ্টতা। ইভেন এই কারণে তারা কিন্তু, যেটা একটু আগে ম্যাডাম বলছে, ট্যাক্সও দিতে আদায় করতে পারছে না, ময়লা পরিষ্কার হচ্ছে না। যেখানে এমন কোন বনানী, গুলশানের মতো জায়গায় এখন রাস্তার মধ্যে, ফুটপাতের মধ্যে দোকানপাট বসে যাচ্ছে। যে আমি একটু নাজিন আপার কাছে যাচ্ছি, যে আমরা দেখলাম যে মানে অনেক উদাহরণ ইমদাদ ভাই দিলেন সমন্বয়হীনতা এবং কে কার, সবাই সবার মতো চলতে গিয়ে অর্থনৈতিকভাবেই যদি আমরা আলোচনা করি যে রাষ্ট্রের বা জাতীয় অপচয়তা একটা হচ্ছে। এটা ওনার কথা থেকেই স্পষ্ট, সেটা হচ্ছে যে ফ্লাইওভারটা যাত্রাবাড়ি যেটা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় সবচেয়ে কম ব্যবহার হয় এমন একটি ফ্লাইওভার। সম্পদ তো ব্যবহৃত হয়েছে, কিন্তু এটা যদি রিয়েলি ওরকম মাল্টি লেয়ার যেটা প্ল্যান ছিল এবং রাজুকের সাথে বা অন্য ডিপার্টমেন্টের সাথে সমন্বয় করে হতো, তাহলে কিন্তু এটার অনেক মাল্টিপারপাস ইউজ হতো এবং সেটার থেকে অনেক বেশি অর্থনৈতিক বেনিফিট পাওয়া যেত। শুধু এটা না, আপনি দেখবেন যে আমাদের এই সমন্বয়হীনতাটা, আমরা বাজেট আসার আগে পিছিয়ে আমরা দেখি যে রাস্তাঘাটে খোঁড়াখুড়ি যেভাবে হয়,
একটা ডিপার্টমেন্ট এসে একটা জায়গা করে যাচ্ছে, বন্ধ করে দিয়ে যায়, আরেক ডিপার্টমেন্ট আবার সেখানেই কাজ শুরু করে, এবং এই সমন্বয়হীনতার জন্য কিন্তু আমাদের একটা বিরাট রাষ্ট্রীয় অপচয় হয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আরেকটা উনি বলছিলেন যে এই ঢাকা উত্তরে যে কোনো রকম যেখানে সেখানে দোকানপাট গড়ে উঠছে, যেখানে সেখানে ময়লা পরিষ্কার হচ্ছে না, এই যে জিনিসগুলো, এটারও কিন্তু একটা অর্থনৈতিক ইমপ্লিকেশন আছে। কারণ আমরা এখন বলি যে আমরা মধ্য আয়ের দেশে যাব, মধ্য আয়ের দেশে যাওয়া মানে কি শুধু পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি? মধ্য আয়ের দেশে যাওয়া মানে একটা মধ্য আয়ের দেশের নাগরিকরা যেরকম স্ট্যাটাসে থাকার কথা সেই স্ট্যাটাসে মানে পৌঁছানো, সেই মানে পৌঁছানোটা কিন্তু আপনার এভরিডে নাগরিক লাইফ সেটার অন্তর্ভুক্ত। তাই যদি হয় সেই এভরিডে নাগরিক লাইফে আমার পরিষ্কার পরিচ্ছন্নতা, খুব সুশৃঙ্খলভাবে দোকানপাট গড়ে ওঠা, সেটাও দরকার। এবং সেটার জন্য কিন্তু হঠাৎ করে আমি মধ্য আয়ের দেশে গিয়ে এগুলো আগাছা পরিষ্কার করতে পারবো না। যে জঞ্জালগুলো গড়ে উঠছে আপনি সেগুলো এখন অনেক আমরা দেখি যে অতীতের জঞ্জাল দূর করতে রাজুকের ডিপার্টমেন্টই ভাঙাভাঙি করে। উন্নয়ন পরিকল্পনার বিষয় নিয়ে ওখানেও একটা সমন্বয়ের ব্যাপার আছে। আমাদের তো এই যে বিভিন্ন রকম পঞ্চবার্ষিক এখন সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে, সবকিছু পরিকল্পনাও তো একটা সমন্বিত পরিকল্পনা দরকার। সেই জায়গায় এই যে সেবা সংস্থাগুলোকে সম্পৃক্ত করা, তাদের মতামত নেওয়া, সিটি কর্পোরেশন, রাজুক, অন্যান্য সমন্বয়টা তো উন্নয়ন সমন্বয় কিন্তু সেখান থেকে হওয়ার উচিত। আপনি কি মনে করেন? উচিত তো অবশ্যই, কিন্তু উনি যেটা বলছিলেন সেটা আমার জন্য, আমি হিস্ট্রিটা এতটা জানতাম না, সেটাতে মনে হচ্ছে যেন আমরা তো আগাচ্ছি না পিছাচ্ছি। যেটা অতীতে যেখানে ৭৪ সনে পরিকল্পনা হলো যে সবগুলো যারা সিটি কর্পোরেশনের একটা সবার সমন্বয়ে অন্তত উন্নয়ন কার্যক্রমগুলো হলো, সেইখানে আমরা সেগুলোকে ডিভাইড করলাম, ডিভাইড করে পরস্পরের সাথে যোগাযোগের রাস্তা রাখলাম না, রাস্তা না রেখে এই রাজুককেও প্ল্যান করার অধিকার দিলাম, সিটি কর্পোরেশনকেও প্ল্যান করার অধিকার দিলাম। এইটা তো, এই সমন্বয়হীনতাকে তাহলে আমরা তো রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত করছি, সেই জায়গাটি বন্ধ করা দরকার। আপনি যে বললেন যে এখন সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা হচ্ছে এবং সেটার প্যানেল অফ ইকোনমিস্টের একজন সদস্য আমি, এবং সেখানে কিন্তু আমরা চেষ্টা করছি সমন্বিতভাবে রাষ্ট্রীয় পরিকল্পনাগুলো করতে, এবং যে ম্যাক্রো ইকোনমিক যে ইন্ডিকেটরগুলো সেগুলো থেকে এসে কি করে সেগুলোর বাস্তবায়নে সেই একটা দিক নির্দেশনা দেওয়ার। কিন্তু সেই দিক নির্দেশনাগুলো কিন্তু বাস্তবায়িত হবে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে, বিভিন্ন সংস্থার মাধ্যমে, এবং সেই বাস্তবায়নের জায়গাটাতে এগুলো যদি সমন্বয়হীনতা থাকে তাহলে রাষ্ট্রের লক্ষ্য যেমন অর্জিত হবে না, তেমনি রাষ্ট্রীয় সম্পদের অপচয় হবে। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যদি একটি বক্তব্য আমরা নিতে পারি যে এই যে পরিকল্পনাটা 30 বছর 40 বছর আগে ছিল, সেই পরিকল্পনাটা যদি আজকে তার একটা আধুনিক রূপ আমরা বাস্তবায়নের দিকে যাই, তাহলে কিন্তু সেটা আমাদেরকে বহুদূর এগিয়ে দেবে। অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টগুলো যারা এভরিডে বিশেষ করে জনগণের জীবন মানের উন্নয়নের জন্য, ভালো সেবা দেওয়ার জন্য কাজ করছে, তাদের সাথে একটা সমন্বয়, এবং সেই জায়গায় আসলে একটু ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক স্বার্থের উপরে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিতে হবে। কারণ রাজুক ভাবতে পারে যে আমি অনেক কিছু করছি, সেটা সিটি কর্পোরেশন নিবে কেন? সিটি কর্পোরেশন ভাবতে পারে আমাকে তো রাষ্ট্র ম্যান্ডেট দিয়েছে, আমি ছাড়বো কেন? সেই জায়গায় আমি মনে করি যে সুস্পষ্টভাবে রাষ্ট্রের কেন্দ্র থেকে ডিকটেশন আসা উচিত যে আসলে কোন সংস্থাগুলো কতদূর তাদের এখতিয়ার থাকবে এবং তাদের মধ্যে সমন্বয়ের চ্যানেল কি হবে। সবচেয়ে বড় ব্যাপার মনে হয় আপা যে ওই জায়গায় যে মানে এই সেবা সংস্থাগুলোর দর্শনগত একটা উন্নয়ন দরকার, যে আমরা সবাই কাজ করছি নাগরিকদের জন্য। হ্যাঁ, আপনি দেখেন যে আমরা কিন্তু সিটি কর্পোরেশন শুনলে প্রথম কথাটা মনে হয় হচ্ছে রাস্তাঘাটের ময়লা, দ্বিতীয় কথাটা মনে হয় টেন্ডারবাজি। সিটি কর্পোরেশনের নামটা পেপারে বড় করে আসে যদি মশার উপদ্রব বাড়ে কি রাস্তায় ময়লা থাকে, আর হচ্ছে যে টেন্ডারে কালকে কে আহত হলো নিহত হলো সেই খবরটি। কাজে এই জিনিসটা কিন্তু আমরা জানি, আমরা বহুবার বলছি যে অনলাইনে কেন টেন্ডার ছাড়া যাবে না, কিন্তু তারপরে সেটা বন্ধ হচ্ছে না। তার মানে এখানে একটা অবশ্যই স্বার্থ আছে কারো না কারো। আমি একটু এমদাদ ভাইয়ের কাছে একটু যেতে চাই। ওই জায়গা থেকে আপনি বলছিলেন যে বিশেষ করে ঢাকা উত্তর একটা সংকট বা লড়াইয়ের মধ্যে পড়ে যাবে। এবার আসলে প্রশাসকরা কাজ করছেন, কিন্তু মেয়র নির্বাচিত বা কাউন্সিলর নির্বাচিত হয়ে যাবে হবে প্রথমবারের মতো ঢাকা উত্তরে। সুতরাং তাদের অবকাঠামো নিয়ে কথা বলছিলেন, তাদের অবস্থান, তারা কি কাজ করবে সবকিছু। দক্ষিণ তো একটা অবস্থান আছে, উত্তর সেই জায়গা থেকে যদি আপনি এই জিনিসটাই অত্যন্ত কঠিন কাজ হবে। কারণ হচ্ছে যে নির্বাচনী ম্যান্ডেট দিয়ে আসছে, এবার আপনি দেখেছেন যেহেতু ক্যান্ডিডেটরা বিভিন্ন রকম ম্যান্ডেট দিচ্ছে, কেউ বলছে মানবিক ডাকা, কেউ বলছে স্বপ্নের ডাকা, কেউ বলছে সিকিউর ডাকা, কেউ বলছে অনেক অনেক কিছু। যেভাবে আমরা আগে শুনেছিলাম তিলোত্তমা ডাকা হবে, সবুজ ডাকা হবে, ইত্যাদি ইত্যাদি। সবুজ রেখা বলছেন না, সমস্যা হচ্ছে কি জানেন আপনি, আমি আবার রিপিট করছি, এই যে এই মুহূর্তে ঢাকা শহরের উন্নয়নের সাথে 17টা মন্ত্রণালয়, 55টা সংস্থা জড়িত। আনটিল এন্ড আনলেস, আমার কথা হচ্ছে এটা তো খুব স্বতঃসিদ্ধ ব্যাপার। এই যে সারা বিশ্বের সবগুলোই নগরটা থাকে একটা পার্টিকুলার মন্ত্রণালয়ের আওতায়,
এটা হতে পারে যদি গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় কিন্তু নাম অনুযায়ী তার নগরের দায়িত্ব পড়ে না, তার সার্বিক নগর মন্ত্রণালয় বা এরকম একটা কিছু করে যদি এর মধ্যে সবগুলোকে না আনা হয় এবং সংস্থাগুলোকে আমি এটা বলছি না যে এটা অবলুপ্ত হওয়া, এটাকে যদি এই একটা মন্ত্রণালয় আওতায় যদি এককভাবে দায়বদ্ধতা তাদের আনা যায়, দায়িত্বকে স্পষ্ট করা এবং পরস্পরের মধ্যে লিংকেজ করা, দায়বদ্ধতার মধ্যে যদি আনা যায়, রাইট, তাহলে সে কিন্তু এখন আমি লোকাল গভর্নমেন্টের সিটি কর্পোরেশন তার রিপোর্ট করে কাছে লোকাল গভর্নমেন্ট মন্ত্রীর কাছে, রাজুক কার কাছে করে পূর্তমন্ত্রীর কাছে, পরিবেশ মন্ত্রীর কাছে, আবার মানে জবাবদিহিতার জায়গাটা কারোর সাথে কারোর মন্ত্রী পর্যায়ে নাই, সংস্থা পর্যায়ে নাই। তো এই জন্য এটা যেমন একটা এককভাবে একটা সংস্থা আমি কিভাবে হবে আমি বলছি কি হতে পারে নগর মন্ত্রণালয় করে, হতে পারে অনেক দেশের মধ্যে প্রধানমন্ত্রীর বা সরকার প্রধানের কার্যালয় আছে মধ্যে আছে, যেমন মালয়েশিয়াতে ডেভেলপমেন্টটা মাহাতির মোহাম্মদ নিজেই মনিটর করতো। আপনি দেখেছেন সিঙ্গাপুরের যে ডেভেলপমেন্টের পিছনে লিক ওয়ান নিজেই ওখানে মনিটর করতো। এখানে কিন্তু আমাদের আনফর্চুনেট হচ্ছে সরকার প্রধানরা এটাকে গড্ডালিকার মধ্যে ছেড়ে দিয়েছে, যার ধরুন 17টা 55 মন্ত্রণালয়। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যে বিষয়টা বলতেছিলেন ডাটাবেস, আপনি যদি এখন জিজ্ঞেস করেন যে আমাকেও জিজ্ঞেস করেন, যেটা কিন্তু সিটি কর্পোরেশনে থাকা উচিত ছিল, আপনি যদি জিজ্ঞেস করেন সিটি কর্পোরেশনের যারা ক্যান্ডিডেট যে উত্তরের এলাকাটা কোন জায়গায় ডিভাইডেড তার, সে কিন্তু কোনো মেয়র বা কাউন্সিলর জানবে না। 2 নম্বর হচ্ছে যদি জিজ্ঞেস করেন আপনার এলাকায় কত পপুলেশন, সে জানবেন, সে জানে না প্রকৃত পপুলেশন, আমি কিন্তু ভোটার বলছি না। আপনি যদি বলেন যে আপনার এলাকায় কতগুলো ঘরবাড়ি আছে, সে জানে না। আপনি যদি বলেন যে এই এলাকায় কতগুলো ট্রান্সপোর্ট ফ্লো করে, আপনি জানে না। আপনি যদি বলেন যে এলাকায় কতগুলো লোক ওয়াসার পানি পাচ্ছে বা সিউরেজ আছে, কোনো ডাটাবেস নেই। আমি জন্য আমার প্রত্যাশা থাকবে এবার সিটি কর্পোরেশনে তারা যদি অনেক কিছু করতে না পারলেও তারা যদি অ্যাটলিস্ট যদি এই কাজটা করতে পারে, তাহলে তার মাধ্যমে হবে কি প্রকৃত তথ্যটা নগরবাসী সবাই এনরোল হবে যেটা, এবং তার মাধ্যমে কিন্তু আমাদের যে একটা বড় হচ্ছে আমাদের কিন্তু ট্যাক্স কালেকশনের বিষয়টা, সার্ভিস মানুষ। আমি কিন্তু এখন দেখেছি আগে অনেকেই ওয়াসার বিল যখন 1 পয়সা 2 পয়সা বাড়াইতো বিদ্যুৎ বিল, তখন মানুষ আন্দোলন করতো। এখন কিন্তু একসাথে 2-3 টাকা বাড়ালে মানুষ আপত্তি করে, মানুষ চায় সার্ভিসটা চায়। এই জন্য যদি রাস্তাঘাট যদি পরিষ্কার থাকে, ফুটপাথ যদি মানুষ হাঁটতে চায় কিন্তু হাঁটতে পারে না। আমরা সকালে ওই যে আশ্চর্য হয়ে যাবেন, সকালে আমরা গুলশান একটা পার্কে হাঁটি, ওখানে মানুষ লোকারণ্য হয়ে যায়, কারণ অন্য জায়গায় হাঁটার মতো পরিবেশ নাই, সুযোগ নাই। এই জিনিসগুলো যদি মানুষকে এনশিওর করতে পারে, যারা সামনে মেয়র হবে, যারা সামনে কাউন্সিলর হবে, এবং এর মধ্যে মানুষকে যদি একটা, আমি সিকিউর ঢাকা পুরো বলবো না, মানুষকে যদি একটা মোটামুটি নিরাপত্তা স্বস্তি ঢাকা দেওয়া যায়, মানুষকে যদি একটা, আমি স্বপ্নের বলবো না, স্বস্তি, এবং আপনি যেটা বলেছেন এটা মোটামুটি বসবাসযোগ্য পরিবেশ দেওয়া যায়। বিশ্বের এই সর্বশেষ রেকর্ডে আপনি জানেন ঢাকাকে বলেছে এটা একেবারে বসবাস অযোগ্য শহর। আমি আবার আলোচনা ফিরবো, একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে রাজনীতি আপনাকে দিয়ে শুরু করবো যে আগামীতে যারা আসছেন ঢাকার দায়িত্ব নেবেন তাদের কাছে আপনার একদম ছোট একটা ব্যবস্থাপত্র চাইছি, খুব অনেক বড় ব্যবস্থাপত্র না হলেও, যেটা ইমদাদ ভাই বললেন যে ডাটাবেস, এরকম কিছু আপনার কাছে একদম অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি একটু বলেন। আপনার কাছে বলছিলাম যে ব্যবস্থাপত্র, যারা কাউন্সিলর হবে, কাউন্সিলর থেকে মেয়র, দুই পক্ষের জন্য বলতে পারেন। কাউন্সিলর মেয়র তো না, আসলে হচ্ছে সিটি কর্পোরেশন, ওনারা হচ্ছে সেটা চালিকা শক্তি। তো সিটি কর্পোরেশন যেটা একটা বলেছে, অবশ্যই একটা ডেটাবেস। দ্বিতীয় যেটা হচ্ছে সিটি কর্পোরেশনকে কেবল তার বাজেটেই কাজ করতে হবে এমন নয়। আমরা বাংলাদেশে যখন বিশ্বকাপ ক্রিকেট আয়োজন উপলক্ষে আমরা কিন্তু দেখেছি ঢাকার অনেক সড়ককে সেটা সৌন্দর্য বর্ধন করেছে প্রাইভেট সেক্টর, কিন্তু এই যে কোলাবোরেশনটা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই যে আহ্বানগুলো জানানো, এবং এটা কিন্তু আসলে সিটি কর্পোরেশন যে বাজেট স্বল্পতা বা নিয়মের যে সমস্যাগুলো সেগুলো বলে, সেটাকে কাটিয়ে উঠে নগরের সৌন্দর্য বর্ধনের একটা বড় উপায়। এবং আমি মনে করি যে এটা আরো ব্যাপকভাবে করা উচিত, এবং এটার যে মেনটেনেন্স ওই সময় যেটা হয়েছিল সেগুলো কিন্তু ওইভাবেই আর মেনটেন ওইভাবে হচ্ছে না, সেটা করা উচিত। দ্বিতীয় হচ্ছে যে ট্যাক্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে জাতীয়ভাবে যে আয়করের যখন তারা মেলা করেছেন বিভিন্ন জায়গায়, মানুষের মধ্যে কিন্তু অনেক সচেতনতা বেড়েছে ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য। ঠিক একইভাবে সিটি কর্পোরেশনের ট্যাক্স যে দিতে হবে, কিভাবে দিতে হবে, সেটার জন্য একটা জনসচেতনতা, এবং আমি বলবো যে তাদের উচিত হবে এটাকে জনপ্রিয় করা। এই জনপ্রিয়তা যদি ওনারা অর্জন করতে পারেন এবং মানুষকে তাদের ওয়েবসাইট হোক বা বিভিন্ন জায়গায় কোনো লিফলেট দিয়ে হোক জানানো যে কি সেবা জনগণ তার কাছ থেকে দাবি করবে এবং কোথায় আমাকে যেতে হবে, এবং সর্বোপরি সিটি কর্পোরেশন ভালো কাজ করছে কি না করছে সেটা প্রমাণিত হবে প্রতিদিন সকালবেলা উঠে যখন উনি বললেন যে আমি রাস্তায় বের হব, হাঁটতে বের হব, সেখানে যদি একটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকা নগরী পাই, আমি যদি একটু নিরাপদে ঢাকা শহরে চলতে পারি, তাহলে আমি বুঝবো যে সিটি কর্পোরেশন তার সফলতা অর্জন করেছে। এবং সেই লক্ষ্যেই সিটি কর্পোরেশনকে কাজ করতে হবে তার নিজের বাজেটে, অ্যাট দ্য সেম টাইম প্রাইভেট সেক্টরের সাথে একটি সংযোগের এবং সমঝোতার মাধ্যমে। এই যে ঢাকা উত্তর তো আরো বিস্তৃত হচ্ছে, হবে, সেই জায়গা থেকে তাদের উন্নয়নের দর্শনটা কি হবে?
আমি একটু ভিন্নভাবে দুইটা জিনিস আপনার কাছে উপস্থাপন করতে চাই, যেটা আমার লং অভিজ্ঞতায় এবং আমি বিভিন্ন সময় এটা কিছু অনেক জায়গায় প্রপোজও করেছিলাম। সেটা হচ্ছে সিটি কর্পোরেশনকে কেন দুই ভাগ করলো আমি জানি না, এবং দুই ভাগ হওয়ার পরে সেটা যেহেতু সরকার করেছে উইথ ডিউ রেসপেক্ট টু প্রেজেন্ট গভর্নমেন্ট, আমার অনুরোধ থাকবে যারা মেয়র ইলেক্টেড হবে তারা যদি যে হোক না কেন মেয়র হওয়ার পরে তারা যদি দুজন মেয়র উচিত হবে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে, আমার অনুরোধ থাকবে যে গিয়ে বলার জন্য যে না আমরা দুজনেই দুইটা বাদ দিয়ে একটা ঢাকা সিটি কাউন্সিল টাইপের, যেহেতু একটা কর্পোরেশন আছে, একটা সিটি কাউন্সিল টাইপের একটা আমব্রেলা প্রতিষ্ঠান সমন্বয় সংস্থা করা, যেটা লন্ডনের মধ্যে গ্রেটার লন্ডন কাউন্সিল আপনি দেখেন, কুয়ালালামপুরে গ্রেটার একটা অথরিটি আছে, যেটা আওতায় কিন্তু অনেক কিছু আপনার এইরকম সবগুলো বড় বড় সিটিগুলোতে যেগুলো মেগা সিটি আছে এখানে কিন্তু এইরকমের। সুতরাং প্রথম প্রস্তাব থেকে মেয়ররা যদি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে দুজনেই উইলিংলি বলবে আমরা উন্নয়ন করতে চাই, আমরা যেহেতু আমাদের পরিধি ঠিক নাই, আমরা একজন হয়তো মনে করেন একটা রোড, যে ম্যাডাম যেটা বললো এই পর্যন্ত আগায় আসবে, কোন জায়গায় শেষ করবে, বা ওদিকে মশার ওষুধ দিলে সে মশা কি ওখানে শেষ হবে নাকি এদিকে চলে আসবে। সুতরাং সমন্বিতভাবে করার জন্য সমন্বিতভাবে করার জন্য একটা ঢাকা সিটি কাউন্সিল করে একটা আমব্রেলা প্রতিষ্ঠান, যার আওতায় কিন্তু তারা চেষ্টা করবে সবগুলো সার্ভিস সংস্থাকে ইনক্লুডিং রাজুক বলেন, ওয়াসা বলেন, সবাইকে একটা ইয়েতে না ডিসিপ্লিনে আনার জন্য। সেকেন্ড হবে আমার একটা সুনির্দিষ্ট প্রস্তাব, আপনি জানেন বর্তমানে সেই বুড়িগঙ্গা থেকে এদিকে টঙ্গী পর্যন্ত শহরটা কিন্তু এখন যেভাবে এলোমেলো, এখানে যেগুলো প্ল্যান টাউন ছিল ধানমন্ডি বা বনানী, গুলশান, মতলবপুর, এগুলো কিন্তু ক্যারেক্টার কিন্তু সবগুলো আপনার ধানমন্ডি রায়ের বাজারের সাথে মার্জ হয়ে গেছে, গুলশান বাড্ডার সাথে মার্জ হয়ে গেছে, আপনার উত্তর আশপাশের সাথে মার্জ হয়ে গেছে, আশকোনার সঙ্গে মার্জ হয়ে গেছে, মানে ক্যারেক্টার একই রকমের, সব জায়গায় দোকানপাট কোনো রকমের নাই। আমার অনুরোধ থাকবে এই ধরনের সমস্যার মধ্যে বিশ্বের অনেক জায়গার ভিতরে তারা একটা বিকল্প স্টেপ নেয়, যেটা আপনি দেখেছেন মালয়েশিয়ার মধ্যে পুত্রজয়া একটা প্রশাসনিক রাজধানী বলে। ঢাকার মধ্যে যেহেতু দুজন মেয়র হয়েছে, আমি আগে বলেছিলাম বিভিন্ন সময়, এটা আমার প্রস্তাবটা সরকারের কাছে দেওয়া আছে, এই যে পূর্বাচল আমরা একটা রাজুক শহর নিয়েছে এবং ওদিক দিয়ে একটা গ্রিন ফিল্ড, পূর্বাচলকে কেন্দ্র করে চারদিকে আরো অনেকগুলো প্রাইভেট পূর্বাচল হচ্ছে, যেগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না। সমন্বিতভাবে যদি এটাকে করলে এটা একটা নতুন ঢাকা হিসেবে সৃষ্টি হবে। ওইটাকে যদি সরকার, যে দুজন মেয়র যদি, আমি বলবো এই যে পূর্বাচল এলাকাটাকে একটা প্রশাসনিক টাউন হিসেবে, আর ঠিক এক্স্যাক্টলি আমি বলবো বুড়িগঙ্গার ওই পারে, আপনি জানেন যেখানে রাজুকের জিনমিল আছে, ওখানে বসুন্ধরার প্রজেক্ট আছে, আরো অনেক প্রাইভেট সেক্টরে, ওখানেও গ্রিন ফিল্ড, ইচ্ছে করলে ওই এলাকাটা এন্টায়ার ওদিকে মেঘনা থেকে শুরু করে কিছুটা পরিকল্পিত কাছে ওদিক দিয়ে আপনার পদ্মা ব্রিজ হয়ে যাচ্ছে, সব মিলে আমার পশ্চাৎ থেকে দুজন মেয়র তারা যদি সমন্বিত, যদি সত্যি চায় সমন্বিত ঢাকার পরিকল্পনা, যদি সিটি কাউন্সিল করে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলে আমাদের দুইটা শহর করার প্ল্যান দেন, ওই দুইটা মডেল টাউনকে কেন্দ্র করে, আপনি কুয়ালালামপুর থেকে কিন্তু সবগুলো কুয়ালালামপুর আছে, কিন্তু অনেক স্থাপনা চলে গেছে পুত্রজয়াতে। আপনি যেখানে দেখছেন নিউ দিল্লি থেকে কলকাতাও অনেক যুগ সল্ট লেকে চলে গেছে। আপনি রিসেন্টলি জানেন ইরাকের মধ্যে যুদ্ধ অবস্থার মধ্যে ইরাক ডিসিশন নিয়েছে প্রশাসনিক শহর করবে। আমাদের ঢাকা কিন্তু বলা হয়েছে এখন সবচেয়ে বসবাস, ইভেন এই যে সবচেয়ে বসবাসযোগ্য শহর হলো এই মুহূর্তে তেহরানকে যেহেতু যুদ্ধ বিরাজ করছে, তারপরে নাকি ঢাকার মধ্যেও কিন্তু যে আমরা বসবাস, একটা যুদ্ধের মধ্যে আমরা বেঁচে আছি। প্রতিদিন সকালবেলা আমরা কিন্তু বাজারে যাই বা স্কুলে যাই, এই যুদ্ধাবস্থা থেকে উত্তরণের জন্য একটা মডেল হিসেবে আমি প্রত্যাশা থাকবে দুজন মেয়র যদি তারা এই দুইটা প্রস্তাব নিয়ে যদি আগায় যায়, হয়তো শেষ হবে না, তাহলে হবে কি জানেন, আপনাকে যে আমাকে একটু আগে প্রশ্ন করতে চেয়েছিলেন পূর্বাচল রাজুক নিয়ে, আজকে প্রায় 20 বছর হয়ে গেছে, কোনো এখানে গ্যাস নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, ঝিলমিল ওখানে হচ্ছে, এগুলো নাই। যদি এই সমন্বিতভাবে উন্নয়ন করা হয় তাহলে এগুলো বিল্ট আপ হবে, এখান থেকে মানুষের কিছু ডিসপার্স হবে, এবং সাথে সাথে যারা যারা ওখানে যাবে অবভিয়াসলি সবাই থাকবে, মানুষের গভর্নমেন্টের কাছে রেকর্ড থাকবে এই প্ল্যান এলাকাতে, তাতে কিন্তু আমাদের আলটিমেটলি মানুষ উপকৃত হবে এবং আমরাও নগরটাও সুন্দরভাবে গড়ে উঠবে বলে আমার প্রত্যাশা। যে আমি শেষ করবো তার আগে রাজনার কাছে যাচ্ছি যে এই যোগাযোগ, এই যে দুই ঢাকার যোগাযোগ বা ঢাকা বিস্তৃত হচ্ছে, সেই জায়গায় আমাদের গণপরিবহনটা তৈরি, সেটাও তো এক ধরনের জাতীয় অপচয়। গণপরিবহনটা তো ভীষণভাবে দরকার, এবং আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে কিছুদিন পর পর নতুন ধরনের গণপরিবহনের কথা শুনি, হয়তো নারীদের জন্য আলাদা পরিবহন, অনেক সময় স্কুল গোয়িং বাচ্চাদের জন্য যেটা ভীষণ রকম ভাবে ইম্পর্টেন্ট, সেটা কিছুদিন শুরু হলো, তারপর এটা কোথায় গেল আমরা কিন্তু এগুলো কিছু জানি না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা না থাকাতেও কিন্তু নগরের যে দূষণ সেটা কিন্তু অনেক হচ্ছে। একটা যদি খুব ভালো স্কুল আনা নেওয়ার জন্য বাচ্চাদের সার্ভিস থাকতো, তাহলে কিন্তু একটি গাড়িতে একটি বাচ্চা মিরপুর থেকে যে
আপনার বেলি রোডে যে স্কুল করছে, এটা তো কোনো সময় গ্রহণযোগ্য নয়। এবং এই যে পরিবেশ নষ্ট হচ্ছে, সেই জন্য কিন্তু শহরের যে পরিবহন ব্যবস্থা, সেন্ট্রাল যে পরিবহন ব্যবস্থার সুবিধা, এটা আগের তুলনায় ভালো হয়েছে, এ কথা সত্য, কিন্তু আরো অনেক কিছু করার আছে এখানে। এবং সেক্ষেত্রে সিটি কর্পোরেশন আরো ছোট ছোট পকেট যেসব সার্ভিস, যেমন ধরেন এটা কিন্তু একটা বাস্তবতা যে বাচ্চাদেরকে নিয়ে মায়েরা কিন্তু স্কুলের সামনে বসে থাকেন বাচ্চাদেরকে দিয়ে, এটা কিন্তু বাস্তবতা। এবং সেখানে দেখেন রোদ বৃষ্টি ঝড়ে যে মাদের পক্ষে আবার বাসায় যেয়ে আবার ফেরত আসা সম্ভব নয়, তারা কিন্তু ওখানেই বসে থাকছেন। তাদের কিছু কিছু স্কুলে হয়তো সামান্য সার্ভিস দিচ্ছে, কিছু জায়গায় নেই। এই সার্ভিসটা কিন্তু দরকার। দ্বিতীয়ত হচ্ছে আস্তে আস্তে আমাদের ওইখানে যেতে হবে যে এলাকা ভিত্তিক স্কুলিং। একটা বাচ্চা গুলশান থেকে এসে ধানমন্ডিতে পড়বে, পল্টনের বাচ্চা যাবে গুলশানে, এটা বন্ধ করতে হবে। অর্থাৎ বিভিন্ন জায়গাতে কিন্তু কোয়ালিটি এডুকেশন, যদিও সেটা সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়, সেবার বিকেন্দ্রীকরণ, সেই জায়গাটাতে যেতে হবে। এবং আমাদেরকে শেষ করতে হচ্ছে। ইমদাদ ভাই, নাজনীন আপা, আপনার দুজনকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে ভোটের সময় যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন ভোটের সময়ের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে ভোটের সময়। দেখা হবে আগামী দিন। সেই পর্যন্ত আপনার শহর সুন্দর হোক এবং আপনি সুন্দর থাকুন।